যে ভোট চলে আসছে, সবাই ভোট চেয়েও ফেলছেন, ভোট দিয়েও ফেলছেন। তো সরি, এই জন্য আমি দুঃখিত। আমাদের অনুষ্ঠানের যে মূল যেটা প্রতিপাদ্য ছিল সেখান থেকে আমরা সবাই একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। সেটার কারণ হলো যে ভোট চলে আসছে, তো সেজন্য অনেকেই মনে করছে যে এই সমাবেশের পিছনে একটা ভোটের কারণ আছে। তো দুঃখিত, আমি আজকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে আসিনি। আমি এসেছি আমার দলের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে, যেটা অতীতে আমার ভাইয়েরা যারা এখানে রাজনীতি করেছেন, তিনি আমি দেখেছি ছোটবেলা থেকে যে আপনাদের সঙ্গে এই পূজার সময় এরকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করেছেন। সেজন্য এটা আমার উপরে একটা দায়িত্ব যে তিনি এখন আসছেন না, আমি সেজন্য এসেছি আপনাদের পাশে। কারণ আমাদের পরিবার থেকে সেই ব্রিটিশ আমল থেকেই রাজনীতি করে আসছেন, একের পর এক একজনের দায়িত্ব নিচ্ছেন। যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন তিনিই নিচ্ছেন। আমার দাদা করেছেন, আমার ছোট দাদা করেছেন, আমার চাচা করেছেন, আমার বাবা করেছেন, আমার চাচাতো ভাই ব্যারিস্টার মেজর সাহেব করেছেন, ধারাবাহিকভাবে মঞ্জু ভাই করেছেন, আমার ছোট ভাই মাঝখানে উপজেলা চেয়ারম্যান ছিল। এখন আল্লাহর যদি রহমত থাকে, আপনারা যদি আমার সাথে থাকেন, যদি আমার উপরে দায়িত্ব বর্তন হয় তাহলে আমি আপনাদের পাশে থাকবো এই আশা করি। যেটা হলো যে আপনাদের গত বছর আমি এরকম একটি দিনে আপনাদের সঙ্গে এরকম একটি মতবিনিময় সভা করেছিলাম। সেদিন আপনাদের চোখে মুখে কিছুটা আতঙ্ক, কিছুটা ভীতি ছিল, সেটা আজকে আমি দেখতে পাচ্ছি না। এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের এই দলের বিগত এক বছরের যে আমরা আমাদের প্রাপ্তি, সেটা আমরা আপনাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি যে না, আমাদের ভান্ডারিয়া হিন্দু সম্প্রদায়ের লোক, কাউখালী নেসারাবাদী হিন্দু সম্প্রদায়ের লোকরা এই জাতীয়তাবাদী দলের প্রতি অনেকটা আস্থা রাখতে পারছে, যে আস্থাটা তারা হয়তো অতীতে এতটা রাখে না। কারণ মানুষ বিপদে পড়লে সত্যিকারের বন্ধুকে চেনা যায়। তো আপনারা হয়তো বা এখানকার বা সারা বাংলাদেশেরই হিন্দু সম্প্রদায়ের লোকরা পাকিস্তান শাসনামলে এই আওয়ামী লীগের সাথে ছিল। তখন আওয়ামী লীগ, বড় আওয়ামী লীগটা আমাদের পরিবার ছিল। কারণ আপনারা জানেন যে এই স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তখন যাকে এই বাংলাদেশ সৃষ্টিতে জীবন দিতে হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি বক্তৃতা লিখে দিতেন যে কি বলতে হবে, 6 দফা ইত্তেফাক বসে বসে লেখা, অনেক ইতিহাস আছে যেটা এত স্বল্প সময় বলা যাবে না। যদি আপনাদের সুযোগ হয় যে পাকিস্তানি রাজনীতির 23 বছর এই বইটি পড়বেন, তাহলে আমাদের পরিবারের এবং মানিক মিয়ার এই বাংলাদেশ সৃষ্টিতে কি অবদান ছিল সেটা আপনারা জানতে পারবেন। তখনকার ইতিহাসে স্বাভাবিকভাবেই সনাতন ধর্মীরা আওয়ামী লীগের পক্ষে ছিল, আমরাও ছিলাম। কারণ তখন আমাদের পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আমাদের একটি সংগ্রাম ছিল। পাকিস্তানি শাসকরা আমাদের এই বাঙালিদের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের কথা বলার অধিকার সবকিছুই তারা কেড়ে নিতে চেয়েছিল। সেজন্য শুধুমাত্র যে হিন্দুরা আওয়ামী লীগ করেছে তা তো না, মুসলমানরাও করেছে বলেই স্বাধীনতার যুদ্ধ হয়েছে এবং সেখানে আমরা সফল হয়েছি। আমরা নতুন একটি দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে এদেশের মানুষ বারবার আশাহত হয়েছে, যে আশা করে আমরা পরিবর্তনগুলো পেয়েছি সেই অনুযায়ী আমরা ফল ভোগ করতে পারি না। সবাই আমাদেরকে কথা দিয়েছে কিন্তু কেউ কথা রাখেনি। সেজন্য আপনারা দেখবেন যে 5ই আগস্টে যে ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষ, এমনকি বহির্বিশ্বের মানুষও মনে করেছিল যেখানে আরেকটি এমন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা
ব্যর্থ হতে পারে। কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে বসে একটি বিবৃতি দিয়েছেন, আমাদের নেতা লন্ডন বসে একটি বিবৃতি দিয়েছেন, যার ফলে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সকল কর্মীরা, শুধুমাত্র হিন্দুদের নয়, যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, তারাও যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, তারাও তাদেরও যাতে বাড়িঘর বা তাদের জীবননাশ না হয়, সেটার প্রতি আমরা সজাগ দৃষ্টি রেখেছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে কোনো মানুষ মারা যায়, কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয় না, সবাই নির্বিঘ্নে যার যার বাড়িতে বসবাস করতে পারছেন এবং ব্যবসা বাণিজ্য আশা করি আস্তে আস্তে ভালো হবে। কারণ দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিগত সরকার এমন অবস্থায় নিয়ে গিয়েছিল যে হয়তো দেশটি এইভাবে আর কয়েকটি মাস চললে আমাদের অর্থনীতি বিদেশের কাছে হয়তো আমাদের বাংলাদেশ থেকে আর কোনো এলসি দিত না, এরকম একটি পরিস্থিতি আমরা চলে গিয়েছিলাম। আমাদের বৈদেশিক মুদ্রা যতটুকু থাকতে হয় তার চেয়ে অনেক গুণ নিচে নেমে গিয়েছিল, যেখানে যে বাংলাদেশের ব্যাংকে ক্রেডিবিলিটি ছিল না। যাই হোক, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা কিছুটা হলেও সফল হয়েছে। আমরা তাদেরকে সহায়তা করছি যাতে তারা ব্যর্থ না হয়, তারা যাতে একটি সুন্দর নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, আমাদের সবাইকে এক থাকতে হবে। আপনারা জানেন যে আপনাদের নেতা, আমারই বড় ভাই আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিতে এসে আমার মনে হয় না উনি কোনো রাজনৈতিক দল করেছেন। উনি এখানে এসে প্রথমেই বলছেন যে আমি ভান্ডারিয়া কাউন্সিলের মানুষের এক থাকতে হবে, তাহলেই ভান্ডারিয়া উন্নয়ন হবে। এই ভান্ডারিয়া মানুষ এখন কালো রাস্তায় গাড়ি নিয়ে আমরা চলাচল করি। আমাদের ছোটবেলায় আমরাই বাড়ি থেকে জুতা পরে বাজারে আসতে পারতাম না, জুতা হাতে নিয়ে আসতে হতো। ইউনিয়ন পরিষদের সামনে একটা টিউবওয়েল ছিল, ওইখানে আমরা বিদায় করতাম। এই তো ছিল ভান্ডারিয়ার পরিস্থিতি। সেটা চোখ বুঝলে ওই গ্রামটা আমার চোখে ভাসে, সবার চোখে ভাসে কিনা আমি জানি না, তো ভাষার কথা। আপনারা এখানে যারা আছেন অনেকেই আমার থেকেও বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা যদি চোখ বুঝে দেখেন সেই 1980 আগের বা 82 আগের ভান্ডারিয়া, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ছিল, কোথা থেকে আমরা কি হয়েছে। তিনিও এখানে এসে বলেছেন বারবার যে আমাদের এক থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যদি ভান্ডারিয়া কাউন্সিলর ইসলামাবাদের মানুষ এক থাকতে পারি, এই মানুষগুলো যদি একজন সঠিক নেতা নির্বাচন করতে পারে, একজন সঠিক নেতৃত্ব দেওয়ার মতো লোক আমরা এখানে নির্বাচন করতে পারি, তাহলে আমাদের ভাগ্যের উন্নয়ন অবশ্যই হবে এবং এলাকার উন্নয়ন হবে, তাদের কোনো সন্দেহ নেই। এখানে অনেকে আমাকে বলেছেন তাদের এলাকার পূজা মণ্ডপগুলোতে যদি আমি যাই, আমি পূজা দেখার জন্যই এসেছি। 2 তারিখ পর্যন্ত আমি ভান্ডারিতে থাকবো, চেষ্টা করবো সবগুলোতে যেতে। কতগুলোয় যেতে পারবো জানি না, কারণ শরীফপাটিতেও এইভাবে আমাকে সবাই নিমন্ত্রণ করছেন, কাউকালিতেও করছেন, ভান্ডারিতেও করছেন। কিন্তু আপনাদের অনুষ্ঠান মূলত হয় অষ্টমী এবং নবমীর দিন, 2 দিনে 3 উপজেলায় কত থেকে যেতে পারবো জানি না। তবে আমি চেষ্টা করবো, যেখানে যেতে পারবো না তারা মনে কষ্ট নেবেন না। যদি বেঁচে থাকি, এবারে না পারলে আগামীতে যাব, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইগুলো আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে।